তোমার বিরুদ্ধে যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি অভয়ার মা, বিজেপিকে ওই সিটে হ্যান্ডেল করবে কি করে? বিজেপি এমন একটা রাজনৈতিক দল যে ধর্ষকদের মালা পরিয়ে জামিন পেয়েছেন বলে মালা পরিয়ে বিজয় মিছিল করে বাড়িতে নিয়ে গেছে তাকে। এই বিজেপি যখন পশ্চিমবাংলায় আসছে তখন যে তার ইডি তার সিবিআই এর কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। 2022 সালে ডিসেম্বরে নিয়োগ দুর্নীতি এটা ওটার বিরুদ্ধে যখন ব্যাপক লড়াই চলছে সেই সময়ে আরএসএসের একটা পত্রিকা বেরোয়, সেই পত্রিকার এডিটোরিয়ালে ওরা লিখেছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা হয়ে যায়। তৃণমূলের অভিযোগ যে হুমায়ুন কবিরকে আসলে মমতা ব্যানার্জি এগুলো কিছুই বলেনি, উনি বিজেপির থেকে টাকা খেয়ে বা টাকা নিয়ে নিজের পার্টির সুবিধার জন্য এগুলো তৃণমূলের বিরুদ্ধে বলছেন। তাহলে ওনার বিরুদ্ধে তো মানহানির মামলা এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল। ওমা, আমি এরকম লোক জানি যে টিভিতে একটা ডিবেট চলাকালীন তৃণমূলের এক নেতাকে বলেছিল আরে চোরের বাবার বেশি কথা, তিনি মানহানির নোটিশ পাঠিয়েছিলেন। তাহলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এতগুলো কথা হয়ে গেল, একটা মানহানির নোটিশ হলো না তো কেন? বেশ কিছু দলছুট নেতা যারা দল ছেড়ে অন্য দলে গেছে তারা আবার সম্পূর্ণ উল্টো অভিযোগ করে গেছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সিপিআইএম তারা বর্তমানে ঠিক বামপন্থী নয়, বামপন্থী অনেকটা এখন তৃণমূল নাকি হয়ে গেছে। নিজেকে সঁপে দিয়েছেন উল্টো দিকে শত্রুদের হাতে। তারা আর কোনো দিন আমাদের পাশের চেয়ারটায় এসে বসতে পারবেন না। অভয়া আন্দোলনের সময় অরিজিৎ সিং অন্য একটা প্রসঙ্গে একটা গান, মানে ওই প্রসঙ্গে একটা গান লিখেছিলেন, আর কবে বলে। সিপিএমের সমর্থকদের মনেও কিন্তু একটা প্রশ্ন, আর কবে সিপিএম আসবে? করতনদা, একটা কথা উঠছে যে তুমি যেখানে যাচ্ছ সেখানে নাকি একটু জোরে হাওয়া বইছে। তার কারণ হচ্ছে বাংলা একটা গান খুব হিট, ঝড় তুলেই আসছে কলতান। সো ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবো যে প্রচার কেমন চলছে, দ্বিতীয়ত গানের সাথে প্রচারের ঝড় কেমন উঠছে? প্রচার খুবই ভালো চলছে এবং এই গানটা একটা প্রচারের এমন অঙ্গাঙ্গী অংশ হয়ে যাবে এটা আমরাও প্রথমে ভাবিনি। আমার বন্ধু বান্ধবরা এই গান ইত্যাদি বানিয়েছেন, তার মধ্যে খানিকটা শুনেছি যে এআই এর কিছু হাতযশ আছে আর কি, যাতে এই গানটা হয়েছে। প্রথম যে মহামিছিলটা হলো তাতে ওই গানটা গিয়ে আমি প্রথম শুনলাম হুম। ফলে তারপরে অনেক মানুষ খুবই পছন্দ করেছেন গানটা, বিভিন্নভাবে সেটা ব্যবহৃতও হচ্ছে। কিন্তু প্রচারের সাড়া ভালো, গানটার সহ প্রচারের সাড়া তো ভালোই, সেটা বাদেও প্রচারের মধ্যে সাড়া আছে। সেটা ঝড়ে পরিণত হবে আশা করছি আর কিছুদিনের মধ্যে। এবার এই ঝড় এখন সিপিআইএম এর সব কটা সিটে হচ্ছে, তার কারণ হচ্ছে যে এখন বিভিন্ন সিট যে যেখানে দাঁড়িয়েছে সে যখনই রিল বানাচ্ছে তখন তোমার গানটা ইউজ করছে। দু একজন আমাকে জিজ্ঞাসা করতে বলেছে যে কলতান কি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে? আমাদের যেরকম মনটা দরাজ সেটাও খোলা থাকে সকলের জন্য, আমাদের গান বাজনা বক্তৃতা ভাবনা সবটাই সবার জন্য খোলা থাকে। কোনো স্ট্রাইক ফাইকের ব্যাপার নেই। গরিব মানুষের কোনো যন্ত্রণা হলে তখন সেখানে একটা স্ট্রাইক কল করার ব্যাপার থাকে, তার বাইরে স্ট্রাইকের ব্যাপার কিছু নেই। এবার একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে বিট সিরিয়াস, সেটা হচ্ছে যে রাজনীতির সবকটা স্তর পেরিয়ে এসে, বহু ফাইট করে এসে তুমি পানিহাটিতে ভোট পলিটিক্সে এসছো। জেতার আশা কিংবা সম্ভাবনা কতটা, এটা মাথায় রেখে যে 2024-এও সিপিআইএম এর প্রাপ্ত ভোটের থেকে তৃণমূলের যে প্রাপ্ত ভোট ছিল তার গ্যাপটা হিউজ। 2021-এ তৃণমূলের, বিজেপির এবং সিপিআইএমের প্রাপ্ত ভোট যা ছিল সেই গ্যাপটা 2024-এ আমরা 14,000 মেকআপ করেছি মানে 7,000 কমে 7,000 বেড়েছে তা নয়, স্ট্রেট 14,000 ভোট সিপিআইএমের ওই সিটটাতে 21 থেকে 24-এ বেড়েছে। এই যে জাম্পটা, এই জাম্পটা তো এমনি হয়নি, সেখানের সংগঠন, মানুষের মধ্যে আমাদের কাজ ইত্যাদি সবটার মাধ্যমে হয়েছে। ফলে সেই জাম্পটা এবছরও ক্যারি হবে বলেই আমরা ভাবছি। সেই জাম্পটা ক্যারি হলে এইটা একটা জেতার মতো আসন আছে, কারণ ওইখানে এলাকার সাধারণ মানুষের যা যন্ত্রণা গত দীর্ঘ কয়েক বছরের, যে যন্ত্রণার ম্যানিফেস্টেশন আমরা 21-এর ভোট থেকে 24-এর ভোটে পেয়েছি, তার আগে যদি 16-র ভোটে যাই
3,000 ভোটে বাম জোটের প্রার্থী হেরেছিলেন, 3,000। সেটা 21-এ আরেকটু খারাপ হয়েছিল, কিন্তু তারপর থেকে যে গ্রাফটা উঠেছে সেটা তো আসলে মানুষের যন্ত্রণার ম্যানিফেস্টেশন। সেই যন্ত্রণা কিন্তু একটুও কমেনি, বরং 24-এর ভোটের পর থেকে সেই যন্ত্রণা আরও বেড়েছে কোথাও কোথাও। ফলে সেই ম্যানিফেস্টেশন হতে থাকলে মানুষ সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ হিসেবে সেই গ্রাফটা আরও বাড়বে, মার্জিনটা আমরা যেখান থেকে যেখানে পৌঁছেছি সেই মার্জিনটা আরও বাড়বে। ফলে পানিহাটি বিধানসভা আসনটা মানুষের পক্ষে, বামেদের পক্ষে একটা ভালো জায়গায় পৌঁছাবে, এইটা আমরা বলতে পারি। করতন্দা, আমরা খুব সমবেদনার কথা মাথায় রেখেই আমরা এই প্রশ্নটা তোমাকে করছি, এবং আমিও জানি তুমিও সমব্যথী। তোমার বিরুদ্ধে যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি অভয়ার মা। এন্ড অফ দ্য ডে এটা একটা ভোট পলিটিক্স, এবং এন্ড অফ দ্য ডে উনিও বেশ কিছু সময় ব্যক্তি তোমার বিরুদ্ধে না বললেও, তোমাকে ছেলের মতো বা ইত্যাদি বললেও বামেদের একটা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি তৃণমূলের সাথে তোমাদের কন্টেস্ট আমি পরে আসছি। বিজেপিকে ওই সিটে হ্যান্ডেল করবে কি করে? বিজেপির মতাদর্শের প্রতি তো আমাদের বিরোধিতা। বিজেপির প্রার্থী, তাকে নিয়ে আমাদের কোনো ব্যক্তিগত কথা তো থাকার কথা নয়। এই ক্ষেত্রে বিজেপির মতাদর্শটা কি? খুব সহজে মনুবাদ বিজেপিকে শিখিয়েছে তো এটাই করতে, যে নারী শিশুকালে পিতার অধীনে থাকবেন, যৌবনে স্বামীর অধীনে থাকবেন, বার্ধক্যে পুত্র সন্তানের অধীনে থাকবেন। এই ভাবনা আরএসএস গোটা দেশে চালু করেছে, যে কারণে হাথরাস উন্নাওয়ের ক্ষেত্রে বিচার হয়নি এখনো পর্যন্ত। বিজেপি এমন একটা রাজনৈতিক দল যে ধর্ষকদের মালা পরিয়ে, ধর্ষক জামিন পেয়েছেন বলে মালা পরিয়ে বিজয় মিছিল করে বাড়িতে নিয়ে গেছে তাকে। ভারতকে গর্বিত করেছেন যে মহিলা অ্যাথলিটরা, তাদের ওপর নির্যাতন বিজেপির নেতা করছেন, তারা রাস্তায় অবস্থান করছেন, জাতীয় পতাকা শুদ্ধ তাদের মাটিতে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, বিজেপির পুলিশের হুঁশ নেই যে জাতীয় পতাকাটা মাটিতে পড়ে গেছে। তো দিস ইজ বিজেপি। এই বিজেপি যখন পশ্চিমবাংলায় আসছে, তখন যে তার ইডি, তার সিবিআই এর কী হচ্ছে আমরা বুঝতে পারছি না, কিন্তু তারা শীত ঘুম থেকে বেরোতে পারছে না। তাহলে আপনি অভয়ার কথা বলেছেন, অভয়ার তদন্ত, নিয়োগ দুর্নীতির তদন্ত, আবাস যোজনার তদন্ত, 100 দিনের কাজের দুর্নীতির তদন্ত, কোনোটাই তো কমপ্লিট হলো না। কবে কমপ্লিট হবে? এই যে সেটিংয়ের কথা আমরা বলেছি বলে অনেক মানুষ অতীতে আমাদের বলেছিলেন যে তোমরা একটু তাড়াহুড়ো করে সেটিং বলে ফেলছো, দেখো ভরসা রাখো ইত্যাদি। আজকে তো সেই মানুষও সেটিংয়ের কথা বলছেন, কারণ বিচার তো হলো না। তাহলে সেই বিচারের দাবিতে বামপন্থীদের লড়াই, সেই বিচারের দাবিতে এরকমও বহু মানুষের লড়াই যারা বামপন্থীদের পছন্দ করেন না, কিন্তু বামপন্থীদের পাশে দাঁড়িয়ে রাত দখল করেছিলেন। একটাই রাজনীতি তখন প্রিভেল করছিল, মাথার মধ্যে ছিল, মগজের মধ্যে ছিল, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিস তো এখন আমরা পেলাম না। কিন্তু ধরো, দ্বিতীয় কথা হচ্ছে যে আর একটা অভিযোগ উঠে আসে, সেটা হচ্ছে যে বামপন্থীরা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে এই ঘটনা থেকে। আমি জানি যে তুমি এটাকে ডিনাই করবে, কিন্তু স্টিল আমি যদি জিজ্ঞাসা করি যে এই ক্ষেত্রে তোমাদের কি লজিক আছে, তুমি কি বলবে? কারণ তুমি ওই আন্দোলনের যে একজন মুখ ছিল তার মধ্যে একজন, এবং তোমার জেলযাত্রাও করতে হয়েছে এই আন্দোলনের অংশ নিতে গিয়ে। কথাটা হচ্ছে, বামপন্থীরা যদি তাদের ওই আন্দোলন ইত্যাদির মধ্যে যে কথাটা বলা হচ্ছে, তাহলে তো বামপন্থীরা ঝান্ডা নিয়ে চলে যেত ওখানে। বামপন্থীরা ঝান্ডা নিয়ে ওই আন্দোলনগুলোতে যায়নি। তার কারণটাই হচ্ছে যে এই আরএসএস এবং তৃণমূলের যৌথভাবে মহিলাদেরকে যে পিছিয়ে রাখার যে রাজনীতি, মহিলাদের ঘরের ভেতরে ঠেলে দেওয়ার যে রাজনীতি, তাদের প্রগতিশীলতার বিরুদ্ধে যে রাজনীতি, সেইটাকে আমরা থ্র্যাশ করতে চেয়েছিলাম বন্ধু বাড়িয়ে। সেই বন্ধু বাড়ানোর কারণেই তো বামপন্থীরা কোথাও পতাকা নিয়ে যায়নি, যে কারণে বামপন্থী মানুষ এবং সিপিআইএম বামপন্থী নয় এই ভাবনায় থাকেন যে মানুষ, তারা একসাথে ওরকম পাশাপাশি দাঁড়িয়ে থাকতে পেরেছিলেন। যদি পানিহাটির ট্রাফিক মোড়ের রাত দখল হয়, কি শ্যামবাজার হয়, কি মুম্বাই হয়, কি লাস ভেগাস হয়, মানুষ একত্রিত হয়েছিলেন তো শুধু জাস্টিসের দাবিতে। সেখানে বামপন্থীদের ক্ষমতা, লাভ কি ক্ষতি, সেখানে মানে 24 সালের আগস্ট সেপ্টেম্বরের 1.5-2 বছর পর এসে ওখানে কে ক্যান্ডিডেট না ক্যান্ডিডেট, এগুলো কারুর মাথায় ছিল না। জাস্টিসের দাবিতে লড়াইটা ছিল। যে মানুষ রাস্তায় নেমেছিলেন, তোমরাও মিডিয়াতে সেই সময় দেখিয়েছো, সেই মানুষের রাজনীতির পরিচয় তো আলাদা করে কিছু ছিল না। জাস্টিসের দাবিতে মানুষ পথে নেমেছেন। জনতার চার্জশিট, মানে জনতা চার্জশিট দিচ্ছে সরকারকে, তার মধ্যে বামপন্থী, ডানপন্থী, আস্তিক, নাস্তিক সব মানুষ ছিলেন।
তাহলে সেই মানুষকে আজকে কেউ টার্গেট করে দুটো কথা বলতে পারেন, যে কারোর স্বাধীনতা রয়েছে, কিন্তু সেই মানুষ তো জাস্টিসের দাবিতে নেমেছিলেন। তাহলে জাস্টিস যাদের দেওয়ার কথা ছিল, সেই সিবিআই, তাকে যে 50টা প্রশ্ন করা হয়েছিল, সেই 50টা প্রশ্নের উত্তর তো এখনো এলো না। এই সিবিআই গত বছরের শেষের দিকে তাদের হলফনামা বদলে ফেললো। কার ফোনে, কার নির্দেশে, কার অনুপ্রেরণায় হলফনামাটা বদলে গেল আমরা তো জানতে পারলাম না। আমরা মানে আমি নই, নট সিপিআইএম, হাজার হাজার সাধারণ মানুষ জানতে পারলেন না। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ওর পরিবার 2000 আগস্টে, 2024 সম্ভবত আগস্ট সেপ্টেম্বরেই, রাজ্য সরকারের তদন্তে ভরসা নেই, আপনার সাথে দেখা করতে চাই। সেই চিঠি পাওয়ার 2 সপ্তাহে 3 সপ্তাহের মধ্যে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তর 24 পরগনা জেলায় মিটিং করতে এসেছিলেন। সেদিন তো দেখা করেনি। আজ পর্যন্ত আমি যখন তোমার সামনে বসে ইন্টারভিউ দিচ্ছি, তখনও পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিরলের মধ্যে বিরলতম অপরাধের ঘটনায় পরিবারের সাথে সে দেখা করেননি। কেন, কী কারণ, সেটা তো বিজেপির নেতাদেরকে রাস্তায় দাঁড়িয়ে বলতে হবে। এবার আসছি ভোট পলিটিক্সে। সেটা হচ্ছে যে ত্রিমুখী লড়াই পানিহাটিতে। বিজেপি আছে, তার সাথে মেইন কন্টেস্টেন্ট আমাদের যে তৃণমূলের বিধায়কের পুত্র, সম্ভবত এবছর উনি বোধহয় প্রথমবার দাঁড়িয়েছেন এখানে, তার আগে ওনার বাবা ছিলেন। আর তৃণমূলের সাথে সিপিএমের যে লড়াই, ইটস লাইক আ মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি অফ ওয়েস্ট বেঙ্গল। পানিহাটিতে এই সিচুয়েশনটা কেমন আছে এখন? মানে তোমরা কতটা আশাবাদী যে একটা পোক্ত সংগঠনের পার্টি তাকে সরিয়ে তোমরা ওই সিটটা জিততে পারবে, সেটা নিয়ে? আমরা একটা কিউআর কোড করেছিলাম সব বিধানসভা কেন্দ্রকে টার্গেট করে, পার্টির পক্ষ থেকে করা হয়েছিল যে আপনার এলাকায় আপনি কি সমস্যা আমাদের জানান। হাজারে হাজারে মানুষ সেই কিউআর কোডে, পানিহাটির মানুষ তাদের সমস্যার কথা জানিয়েছেন। পানিহাটিতে তুমি যে কোনো দিন যাবে, এখন গত 5-6 দিন বৃষ্টি হয়নি তো, তুমি একটু আগরপাড়া, উসুমপুর এইসব চত্বরে যাবে, এখনও ওখানে তোমার গোড়ালি ডুবে যাওয়ার মতো জল জমে আছে। পানিহাটি একটা গোটাটা জঞ্জাল নগরী। তুমি যে কোনো জায়গায় গাড়ি, বাস, টোটো, অটো থেকে নামলে প্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে জঞ্জাল। রাস্তায় পড়ে আছে দিনের পর দিন, মাসের পর মাস। ওই আগরপাড়ার ওইখানেই ক্যান্ডিডেট ট্যুরে যাওয়ার সময় একজন বললেন, এইটা আমাদের একজন সেনা জওয়ান ছিলেন, তিনি শহীদ হয়েছিলেন অতীতের লড়াইতে, তার ছবিতে মালা দিতে হবে। মালা দিতে যাওয়া যাচ্ছে না, সেনা জওয়ান শহীদ, তার প্রতিমূর্তি, পাশে জঞ্জাল ভর্তি। ফলে জমা জল, জঞ্জালের সমস্যা। উল্টো দিকে পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টার প্রকল্প, সেটা পানিহাটিতে নেই। 2009 অবধি বামেদের সাংসদ ছিলেন, একটা প্রজেক্ট এসছিল, এই আমলে সেই প্রজেক্টটা এগিয়ে নিয়ে যাওয়া তো ছেড়ে দাও, 3-4 বার ফিতে কাটা হয়েছে খালি ভোটের আগে, যে এই ভোট পেরোলেই পরিশ্রুত পানীয় জল করে দেবো। ফলে আজও পানিহাটিতে 24 ঘন্টার পরিশ্রুত পানীয় জল নেই। পানিহাটির ফুসফুস বলে অমরাবতীর মাঠ, সেই অমরাবতীর মাঠ সিন্ডিকেটের হাতে বিক্রি হয়ে যাচ্ছিল। এই কথাটা আমি বলছি, নিশ্চয়ই আমার মুখের কথা কেউ বিশ্বাস করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর ওই আগরপাড়ায় কয়েকদিন আগে যে সভা, সেই সভা থেকে উনি নিজে বলেছেন যে আমি তো ওখানে বসেই খবর পেয়েছি এখানে মাঠটার একটা গণ্ডগোল হয়ে যাচ্ছিল, আমি ওখান থেকে বসে থামিয়ে দিলাম। তাহলে ঘটনাটা যে সত্যি উনি স্বীকার করলেন। ঘটনাটার জন্যে যারা দোষী তাদের তো শাস্তি হলো না। ফলে মানুষ বলছেন, আমরাও বলছি, যে ওই শাস্তিটা আমরা দিতে পারবো, যেটা তৃণমূল পারবে না। এই যে শাস্তির কথা বলছো, কিন্তু আজকের ডেটে ধরো সিপিআইএমকে ক্ষমতায়, মানে শাস্তি দিতে গেলে ক্ষমতায় আসতে হবে, কিন্তু খুব বাস্তবভাবে দেখতে গেলে হয়তো প্র্যাকটিক্যালি সিপিআইএম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে, এই জায়গায় সংগঠন হয়তো নেই। আমি জানি না তুমি এটা স্বীকার করবে কি করবে না, কিন্তু স্টিল আমি বলছি, এবার যদি আমি তোমাকে তো গোটা রাজ্যের মানুষ চেনে, যে আমি যদি শুধু পানিহাটি সিট ছেড়ে গোটা রাজ্যের কথা বলি, রাজ্যে ধরো বিভিন্ন যে ইস্যুগুলো তোমরা তুলেছো, যে দুর্নীতি হোক বা ইত্যাদি, সেগুলো বিগত 8-10 বছরের ইস্যু। সেই একই ইস্যুতে তোমরা সাফল্য খুব একটা পাওনি এর আগের ভোটগুলোতে। তাহলে রাজ্যের মানুষকে তুমি কিভাবে কনভিন্স করার চেষ্টা করবে যে তৃণমূলকে না, এবারে বামফ্রন্টকে বা সিপিএমকে ভোটটা দিন? 16 ভোটে বামপন্থী জোট 39% ভোট পেয়েছিল, তৃণমূল বোধহয় 44 বা 43 এরকম কিছু ছিল, আর বাকিটা যতটুকু পড়ে থাকে তার কিছুটা বিজেপির পেয়েছিল। সেই সময় থেকেই সারদা, নারদা, রোজভ্যালি, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, নিয়োগ দুর্নীতি, সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়ে যাওয়া, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করেছিলেন।
বামপন্থী নন এরকম মানুষও লড়াই করছিলেন। তখন দিল্লি থেকে ইডি সিবিআই নামক এই কেন্দ্রীয় সরকারি সংস্থা ইত্যাদি তাদেরকে পশ্চিমবাংলার মানুষের সামনে হাজির করা হলো। নতুন সুন্দর জামাকাপড়, ধবধবে জামাকাপড় পরিয়ে, বড় বড় গাড়ি দিয়ে বড় বড় অফিসাররা এলেন। বিজেপির নেতারা বললেন এরা সব দিল্লি থেকে আসবে আর টপাটপ করে সব দুর্নীতিগ্রস্ত নেতাদের তুলে নিয়ে চলে যাবে। যত এই করে এক একটা ভোট পেরোনোর চেষ্টা বিজেপির নেতারা করেছিলেন, মানুষ ভরসা করেছিলেন। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে যাওয়া মানুষ ভরসা করেছিলেন যে ইডি আর সিবিআই যদি কিছু করে। 19-এর ভোট পেরোলো, 21-এর ভোট পেরোলো, 24-এর ভোটও পেরোলো। যে শুভেন্দুবাবু মাননীয় বিরোধী দলনেতা সেদিন দাঁড়িয়ে বলেছিলেন যে ইডি সিবিআই আসবে আর একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতাদের তুলে নিয়ে চলে যাবে দুর্নীতির দায়ে, সেই শুভেন্দুবাবু এখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছেড়ে দিয়ে মন্দির মসজিদ ন্যারেটিভ সেট করছেন। বামপন্থীরা কিন্তু একই জায়গায় রয়েছে, একই জায়গায় রয়েছে বলেই যে মানুষ ওই ভরসা করেছিলেন তিনি আজকে হতাশ হচ্ছেন। সেই মানুষকে গিয়ে আমরা বলছি যে তৃণমূলকে হটাতে বিজেপি পারবে না, কারণ বিজেপি যত ভোট পেয়েছে তৃণমূল তত বেড়েছে, বিজেপি যত ভোট পেয়েছে তত তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা জেল থেকে বাড়ি ফিরেছেন। জেলে তো আমার অভিজ্ঞতা ছিল ভাত আর কুমড়োর ঘ্যাট খেতে দেয় দুপুরেও রাতে। তাহলে দুর্নীতির অভিযোগে যাদের ভাত আর কুমড়োর ঘ্যাট খাওয়ার কথা ছিল তারা পয়লা বৈশাখে দুপুরে পোলাও মাংস খাচ্ছেন, বিকেলবেলা জিপে করে তৃণমূলের হয়ে প্রচারে বেরোবেন। এই দায়টা বিজেপিকে নিতে হবে। তো 16 সাল থেকে ইডি সিবিআই আসছে যাচ্ছে, দৌড়ঝাঁপ করছে, মিডিয়ায় ব্রেকিং নিউজ হচ্ছে, কিন্তু এন্ড রেজাল্টটা কিছু হচ্ছে না। সেই এন্ড রেজাল্টের দিকে এদেরকে ঠেলার জন্যে তৃণমূলের পাল্টা বিজেপি মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা একেবারে নেই। সেইটা বামপন্থীরা করতে পারবে। 70 না 75 না 60 কতজন বিজেপির এমএলএ ছিলেন বোঝা মুশকিল, কারণ আজকে এদিকে কালকে ওদিকে সব হয়ে যায়। তো এক্স্যাক্ট লাস্ট ফিগারটা কত ছিল আমার মনে নেই, কিন্তু যে কজনই ছিলেন, শুরুটা 77-এ ছিল, যে কজনই ছিলেন গত 5 বছরে বিধানসভার ভেতরে এই দুর্নীতির তদন্ত নিয়ে কটা লোক কথা বলেছেন? বিধায়ক বলছি, রাস্তার বাইরে কি কথা হয়েছে সেটা আলাদা প্রশ্ন, সেটা তো বামপন্থীরা করছে। ভেতরে কথা বলার লোক সেইটা হবে চৌঠামের পর, যখন বামপন্থী বিধায়করা ভেতরে যাবেন। কলকাতা আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু ফিরে যেতে চাই যে অভয় আন্দোলনের সময়, যে ওই সময় তোমাকে একটা সময়ের পর তোমাকে অ্যারেস্ট করা হয়, তারপর যদিও তুমি জামিন নিয়ে বাইরেও চলে আসো। কতটা টাফ ছিল লড়াইটা? কারণ তোমার তুমি সদ্য বাবাও হয়েছিলে, তোমার কন্যা সন্তান জন্ম নেয়। আমাদের তো বামপন্থীদের ব্যক্তিগত জীবন খুবই এরা মানে ওই রকম প্রকাশ্যে খুব হাসে না। হ্যাঁ, খুব কঠিন লড়াই ছিল, স্ত্রীর জন্যে, মায়ের জন্যে ছিল, কিন্তু একটা পার্টি পরিবার ছিল আমাদের, যারা সেই সময় হচ্ছে যে জান লড়িয়ে দিয়েছিল আমাদের গোটাটার জন্যে, যে আপনার একটা কলতান নেই কিন্তু আরও হাজার হাজার কলতান আছে আপনাদের পাশে, আপনার কোনো চিন্তা নেই। ফলে এই স্যাটিসফ্যাকশানটা নিয়ে আমরা রাত্রে ঘুমোতে যাই যে একটা কলতান তার পরিবারের কাছে যখন থাকবে না, তখন হাজার হাজার কলতান এই পার্টি পরিবারের গোটা পরিবারটাকে ঘিরে রাখবে ভালোবাসার উষ্ণতা দিয়ে। এটা আমার নিজের জীবনে দেখা। ফলে এই স্যাটিসফ্যাকশান আছে। সেই যন্ত্রণা, সেই সমস্যা, মানসিক যা যন্ত্রণা ইত্যাদি সেটা তো একরকম, কিন্তু যেভাবে পার্টি সেই সময় পাশে ছিল, পার্টির সেটা মামলা করার ক্ষেত্রে হোক বা হচ্ছে যে সেই সময় পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে হোক, ব্যাপকভাবে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে। এই ভালোবাসার জায়গা, এই ভরসার জায়গা আছে বলেই তো কমিউনিস্ট পার্টি। এবার কমিউনিস্ট পার্টি নিয়ে তুমি কথা বললে, এবার একটা বিষয় বলে, সেখানে হচ্ছে যে বেশ কিছু দলছুট নেতা যারা দল ছেড়ে অন্য দলে গেছে, তারা আবার সম্পূর্ণ উল্টো অভিযোগ করে গেছে যে কমিউনিস্ট পার্টিতে নাকি সেই অর্থে কেউ পাশে থাকেন না। ইভেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, সিপিআইএম, তারা বর্তমানে ঠিক বামপন্থী নয়, বামপন্থী অনেকটা এখন তৃণমূল নাকি হয়ে গেছে। এবং এই যে তুমি বললে যে একটা বৃহত্তর পরিবার, এই পরিবার বলে কিছু নেই, কমিউনিস্ট পার্টিতে নাকি ইন্টারনাল লবি এতটাই যে কেউ আসলে উঠতে পারে না। এই স্ক্রিপ্টটা যে শেষ কত বছর ধরে শুনছি দল ছাড়ার লোকের কাছ থেকে, মানে সে মুখস্থ হয়ে গেছে আর কি। দল ছাড়ার পর 1, 2, 3, 4 করে কে কি বলবেন সেইটা কার্যত বাজি ধরার মতো করে বলে যেতে পারি যে এটার পর এটা বলবেন, এটার পর এটা বলবেন, এটার পর এটা বলবেন। কথা হচ্ছে যে বামপন্থী রাজনীতি, এই রাজনীতিতে টিকে থাকা, এটা একটা গোটা জীবনের প্রসেস, তো যে আমি আমার মতাদর্শে টিকে থাকবো। এখন সময়টা কঠিন, সময়টা চ্যালেঞ্জিং, খুবই কঠিন পারিবারিকভাবে দেখতে গেলে, রাজনীতিরভাবে দেখতে গেলে, বিরোধী দলের আক্রমণ ইত্যাদি।
আর সমাজও তো নানা রকম বলতে থাকে এই সেই রকম সব জিনিসটাকে সহ্য করে আত্মস্থ করে এই রাজনীতিতে টিকে থাকা, সেটা চ্যালেঞ্জিং। হুম। কেন চ্যালেঞ্জিং? কারণ যদি আমার মাথায় ওইটা থাকে যে আমি আসলে সমাজের দু চারটে ভালো করব বলে এসেছি, আমি যদি এটাকে ভেবে দেখি যে আমার কেরিয়ারটা কীরকম হলো আর কি, আমার কলারে ভালো একটু করকরে হলো কি না, কি টুপিতে পালক কটা গুজলো, এইভাবে যদি দেখি তাহলে ব্যাপারটা সেলফ ইগোতে নিয়ে নেব, তাহলে হচ্ছে যে এইটা আমি পেলাম না, ওইটা আমি পেলাম না, এরম হতে থাকবে। কিন্তু এটা যদি আমি দেখি যে বাবা আমি সমাজের কিছু ভালো কাজ করতে এসেছি, তাহলে এই ভাবনা থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা, ওই যে আগের প্রশ্নে একটা স্যাটিসফ্যাকশান বললাম না, যে এই স্যাটিসফ্যাকশান নিয়ে ঘুমোতে যাই, আরেকটা স্যাটিসফ্যাকশান নিয়েও ঘুমোতে যাই, বা রাজনীতি করতে যাই, রাস্তায় নামতে যাই, লড়াই করতে যাই, গাড়ি আটকাতে যাই, এই স্যাটিসফ্যাকশান নিয়ে যে আজকে যারা মতাদর্শ বিক্রি করে দিয়েছেন, নিজেকে সঁপে দিয়েছেন উল্টো দিকে শত্রুদের হাতে, তারা আর কোনো দিন আমাদের পাশের চেয়ারটায় এসে বসতে পারবেন না। তৃণমূল বিজেপি কিন্তু এই স্যাটিসফ্যাকশান রাজনীতিতে দিতে পারবে না। এটা তুমি শিওর যে ভবিষ্যতে পার্টি যখন দেখবে যে ক্ষমতায় আসা সম্ভব, তখন পার্টি বদলে যাবে না? না, কারণ ইটস 100 বার ট্রেন্ড, যাবে না। গোটা ভারতবর্ষে বিভিন্ন পার্টিতেই দেখা যাচ্ছে যে অন্য দল থেকে দল ছুটলোকে কে নিয়ে চলে এসে বসিয়ে এইটাই দেওয়া। তো কমিউনিস্ট পার্টি, যে সে স্রোতের উল্টো দিকেই যায় সব সময়। তুমি যে ট্রেন্ডের কথা বলছো, সেই ট্রেন্ডের উল্টো দিকে তো কমিউনিস্ট পার্টি। ভারতবর্ষের সব বড় বড় রাজনৈতিক দল যখন ইলেকটোরাল বন্ডে টাকা নিয়ে নিচ্ছিল, তখন তো বিপরীতে একমাত্র কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট দাঁড়িয়েছিল। শুধু দাঁড়িয়েছিল তা নয়, নিজেরা টাকা নেব না, এটা এক ধরনের যুক্তি। যারা টাকা নিয়েছে তাদেরকে মানুষের সামনে এক্সপোজ করব, এটা তো আরেক ধরনের লড়াই। এই স্রোতের বিপরীতে লড়াইটা, এটাই তো সিপিআইএম করে এসছে। আর কিছুদিন গঙ্গার ধারে বেশি ঘোরাঘুরি হচ্ছে পানিহাটি ইত্যাদির জন্যে, তাহলে নদীর স্রোত বয়ে যাচ্ছে জোয়ার ভাটায়, পাশে বসে সেটা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ওইটায় নেমে স্রোতের উল্টো দিকে হেঁটে যাওয়াটা চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা নেব বলেই তো সিপিআইএমে এসেছি। কিন্তু এই চ্যালেঞ্জটায় করতন্দা সাকসেস তো বিগত কয়েক বছরে পাওয়া যাচ্ছে না। যে কোনো জিনিসের তার কারণ স্থাপত্য হচ্ছে যে তৈরি ধরো করতে একটা সময় লাগে। পার্টি ভোট পার্সেন্টেজ 45% থেকে, আমি যদি 2011-র কথাও ধরি, তাতেও প্রায় 11-তে হেরে যাওয়ার সময় 42-43% ভোট ছিল। সেখান থেকে 21-এ 5, কার্যত ধস। এরকম তো না যে এই 10 বছরে বামপন্থীদের বিরুদ্ধে প্রচুর করাপশনের অভিযোগ এসছে, যারা নেতৃত্ব ছিল আসেনি। এরকমও না যে এই সময় বামপন্থীরা আরও বিভিন্ন যেগুলোকে বলা হয় যে সমাজ তাদের প্রতি বিরূপ হয়ে যেতে পারে, এরকম কোনো কাজের সাথে যুক্ত ছিল, হয়নি। স্টিল তো 44 বা 42-5%। কোথায় গ্যাপ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সাথে কানেকশনের? প্রথম কথা হচ্ছে যে যে কোনো একটা স্থাপত্য তৈরি করতে খানিকটা সময় লাগে। 59-এ যখন খাদ্য আন্দোলন হয়েছিল, তখন যদি কেউ ভেবে নিতেন যে আমাকে 62 সালেই ক্ষমতায় আসতে হবে, তাহলে তো হয় না লড়াইটা সেইভাবে। আমাকে ধাপে 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 ভিত তৈরি করে এগোতে হবে। তো সেই ভিত তৈরির কাজ এখন কমিউনিস্ট পার্টি করছে। দ্বিতীয়ত, যদি তুমি শুধু ভোটের লড়াইতেই বলো, আচ্ছা, যদি সিপিআইএমকে নিয়ে এত চিন্তা নাই থাকতো, তাহলে 23-এর পঞ্চায়েত নির্বাচনে 6জন সিপিআইএম কর্মীকে শহীদ হতে হলো কেন? যারা গরু চুরি, কয়লা চুরি, বালি চুরির টাকা খেয়ে অভ্যস্ত, তাদেরকে সিপিআইএমের সিম্বল মারা ব্যালট চিবিয়ে খেতে হলো কেন? 23-এই তো খেলাটা ঘুরে যেত, ঘুরে যেতই। সেই খেলা ঘুরে যাতে না যায়, তার জন্যে তৃণমূল বিজেপি এক জায়গায় এসে মানুষকে বোকা বানানোর রাজনীতি করেছে, যেটা আমি খানিক আগে ইডি সিবিআইকে দিয়ে বললাম। আরও একটা উদাহরণ আছে। 2022 সালে ডিসেম্বরে নিয়োগ দুর্নীতি এটা ওটার বিরুদ্ধে যখন ব্যাপক লড়াই চলছে, সর্বত্র চলছে, সেই সময়ে আরএসএসের একটা পত্রিকা বেরোয়। সেই পত্রিকার এডিটোরিয়ালে ওরা লিখেছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা হয়ে যায়। এডিটোরিয়ালে লিখেছে ওদের কর্মীদের উদ্দেশ্যে। তাহলে মেন টার্গেটটা ওরা তো ঠিক করে দিচ্ছে যে তৃণমূল থাকলে থাক। এই যে সুকান্তবাবু এর মধ্যে কোথায় একটা বলেছেন, আমি দেখলাম ফেসবুকে, যে সিপিআইএমকে ভোট দেবেন না, আমাদের পছন্দ হলেন তৃণমূলকে দিন। এইটা যদি রাজনীতি হয়, তাহলে এই রাজনীতির বিরুদ্ধে লড়াইটা কঠিন। সেই কঠিন কাজটা আমরা করছি। 23-এর পঞ্চায়েতের রেজাল্ট এখনও কেন বেরোলো না? সেই রেজাল্টটা বেরোলে তো কিন্তু লোকের এই যে কী বলি আমরা পার্সপেক্টিভটা বদলে যেত। কিন্তু তাহলে 24-এর পার্সপেক্টিভও বদলে যেত। 24-এ মুর্শিদাবাদে ভোটের ফলাফল অন্যরকম করানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করেছেন, সেটা মিডিয়াতে তো বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন।
যে কোথায় ভোটের আগে কোথায় কি উত্তেজনা তৈরি করে, উস্কানি তৈরি করে মানুষের মধ্যে অন্যরকম ভাবনা তৈরি করে তুমি দেওয়ার চেষ্টা। ক্যান্ডিডেট, তুমি খুব ডিফেন্সিভ হয়েই উত্তর দেবে, কিন্তু আমি বলছি যে তুমি যেদিকে ইঙ্গিত করতে চাইছো যে হুমায়ুন কবির, এখন ঘটনাটা হচ্ছে তৃণমূলের অভিযোগ যে হুমায়ুন কবিরকে আসলে মমতা ব্যানার্জি এগুলো কিছুই বলেনি, উনি বিজেপির থেকে টাকা খেয়ে বা টাকা নিয়ে নিজের পার্টির সুবিধার জন্য এগুলো তৃণমূলের বিরুদ্ধে বলছেন। তাহলে ওনার বিরুদ্ধে তো মানহানির মামলা এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল। ওমা, আমি এরকম লোক জানি যে টিভিতে একটা ডিবেট চলাকালীন তৃণমূলের এক নেতাকে বলেছিল, আরে চোরের বাবার বেশি কথা, তিনি মানহানির নোটিশ পাঠিয়েছিলেন। তাহলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এতগুলো কথা হয়ে গেল, একটা মানহানির নোটিশ হলো না তো কেন? দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে কংগ্রেসের সাথে জোট, এটা আমি বেশ কিছু বামপন্থী নেতাকেই যদিও জিজ্ঞাসা করেছি, আমি স্পেসিফিক্যালি তোমার সিট ডিস্ট্রিক্ট বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জিজ্ঞেস করছি, না হওয়াটা কি ভোটের রেজাল্টে ফ্যাক্টর হতে পারে? তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চাই গোটা দেশে, হুম। এইটা সিপিআইএমের বরাবরের স্ট্যান্ড। সেই বরাবরের স্ট্যান্ড শুধু পশ্চিমবাংলার জন্য না, বিহারের ভোটেও তুমি দেখেছো, ঝাড়খণ্ডেও দেখেছো, অন্য জায়গাতেও দেখেছো যে আমরা ঐক্যবদ্ধ লড়াই চেয়েছি। কারণ বিজেপি যে ভয়ঙ্কর শক্তি গোটা দেশে, সবই তো দখল করে নিচ্ছে। আর্কিওলজিক্যাল সার্ভে দখল হয়ে যাচ্ছে, ফিল্ম ইনস্টিটিউট দখল হয়ে যাচ্ছে, হিস্ট্রি কমিশন দখল হয়ে যাচ্ছে, সব দখল হয়ে যাচ্ছে এবং তাদের মতো করে ইতিহাস, ভূগোল ইত্যাদি ইত্যাদি চর্চা চালু করছে, যাতে করে ছোটোবেলা থেকে হচ্ছে যে ধর্মজাতের ভিত্তিতে ভাগাভাগিটা মানুষ শেখে। ফলে এই সর্বগ্রাসী রাজনীতির বিরুদ্ধে নিজের বন্ধু না বাড়ালে তো হবে না। গোটা দেশে সিপিআইএম এই কাজ করতে চেয়েছে, বহু জায়গায় এটা পেরেওছে, বাকিরাও চেয়েছিলেন বলে পেরেছেন। তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটার ব্যতিক্রম হবে কেন? পশ্চিমবাংলার ক্ষেত্রেও বামপন্থীরা চেয়েছিলেন যে কংগ্রেস হোক, আইএসএফ হোক, সিপিআইএমের লিবারেশন হোক, যত বন্ধুকে আমি এককাট্টা করতে পারি। ইভেন সেলিমদা তো এও বলেছিলেন যে কোনো একজন ইন্ডিভিজুয়াল তিনিও যদি মনে করেন যে হ্যাঁ আমি এদের সাথে এসে থাকবো, দাঁড়াবো, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি, বারংবার প্রেস কনফারেন্সে বলেছেন। তাহলে এই রকম বন্ধু বাড়ানোর প্রয়াস, সেটা ধাক্কা খেয়ে যাওয়াটা তো উচিত না। তুমি বন্ধু বাড়ানোর প্রয়াসের কথা বললে, কংগ্রেস আবার বন্ধু বাড়ানোর একটা প্রয়াস করেছিল ইন্ডিয়া জোটের মাধ্যমে, যে জোটে দেখা গেছে তৃণমূলের সাথে তোমরা এক মঞ্চে দাঁড়িয়ে, এটাও কি মানুষের মনে একটা নেগেটিভ প্রভাব পড়বে না? গোটা দেশে এই ধরনের মঞ্চের যখন মিটিং হয়েছে ব্লকের, প্রতিটা মিটিংয়ে যাওয়ার আগে সীতারাম ইয়েচুরিকে এই প্রশ্নটাই করা হয়েছিল। সীতারাম ইয়েচুরি বলেছিলেন যে হ্যাঁ আমরা জানি পশ্চিমবাংলার পরিস্থিতি, পশ্চিমবাংলায় আমরা ওর বিরুদ্ধেই লড়ব, এবং এই লড়াইটা শুধুমাত্র লোক দেখানোর বিষয় নেই। তৃণমূল ওই জোটে এসছে যে কি কারণে, সেটা নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একদিন হচ্ছে যে জানা যাবে। বহুবার মিটিংয়ে এই নিয়ে বিতর্ক হয়েছে, এটা আমরা খবরের কাগজে দেখেছি যে ওই ব্লকের মিটিং যখন হয় তখন তৃণমূলের প্রধান টার্গেট ছিল যে কে কোথায় কটা সিট শেয়ার করে ভোটে লড়বেন সেটা বলুন। 24-এর ভোটের আগে এই চর্চা হয়েছিল, কিন্তু সিপিআইএম বলেছিল যে আগের লড়াইটা করুন, ভোটের হিসেব পরে করবে। তৃণমূলের টার্গেট খুব সহজ ছিল, যে পশ্চিমবাংলায় বাবা আমাকে কেউ ডিস্টার্ব করো না, আমি এখানে একা বুঝে নেবো, কোনো ঝামেলা ঝঞ্ঝাট করো না, তাহলে আমারটুকু আমি বুঝে নিলাম। এই স্বার্থপরতার রাজনীতি দিয়ে বিজেপিকে হারানো যায় না। যিনি সংসদে দাঁড়িয়ে এনআরসি এর পক্ষে কথা বলেছিলেন 2005-এ, তিনি আজকে দাঁড়িয়ে এসে আমি বিজেপি বিরোধী ফিরোধী বললে তো হবে না। বিজেপি তো তাকে, আরএসএস তো তাকে দুর্গা বানিয়েছিল, এবং আরএসএস ইত্যাদি না থাকলে সিঙ্গুর নন্দীগ্রামের ষড়যন্ত্র পেরিয়ে মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসা হতো না তো। ফলে মুখে কি বলছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে মনের ভেতরে কি আছে। বামপন্থীদের কিন্তু মনে মুখে কথা এক। গোটা দেশ জুড়ে বিজেপিকে হারানোর যে রাজনীতি আমরা করছি, পশ্চিমবাংলায় বিজেপি এবং তার সহযোগী শক্তি তৃণমূলকে হারানোর একই রাজনীতি আমরা করছি। আমাদের কোনো লুকোছাপা নেই। দেখো, তুমি যে আরএসএস এর কথাটা বলছিলে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস নেত্রী বানিয়েছেন, হয়তো সেটা নিয়ে বামপন্থীদের, আরএসএস এবং স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা ক্ষোভ বা রাগ থাকা স্বাভাবিক। বাস্তব তো এটাও যে 2011 সালে বামপন্থীরা হারতই না হয়তো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেসের সেদিন জোটটা না হতো। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করাতে তো কংগ্রেসেরও একটা হাত ছিল, যে কংগ্রেসের সাথে ঠিক 5 বছর বাদে বামপন্থীরা হাত মেলালো। পশ্চিমবাংলায় সেই সময় যে জোট হয়েছিল হুম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাতে কংগ্রেস ছিল। কংগ্রেস পরবর্তীকালে নিজেরা ভুল স্বীকার করেছে, সম্ভবত 1-1.5 বছরের বেশি বোধহয় সরকারে থাকতেও পারেনি। হুম।
ফলে তখন যে ওইটা আরএসএস পরিচালিত আরও নানা রকমভাবে হচ্ছে, নাহলে হিলারি ক্লিন্টনকে কোথায় ভারতবর্ষ তার কোথায় পশ্চিমবাংলায় এসে নিজে উড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে হয়? দেবেন্দ্র ফডণবীস কোনো দিন ভোটে জিতলে হিলারি ক্লিন্টন আসেন না? ওই স্ট্যালিন জিতলে হিলারি ক্লিন্টন আসেন? হুম। আসেন না তো। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে আসতে হয়েছিল কারণ ওরা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ ছিল। সেটা কংগ্রেসের নেতৃত্ব ভালো বলতে পারবেন যে ওরা সেই ষড়যন্ত্রটা সেদিন বুঝেছিলেন কি বোঝেননি, কিন্তু আসলে ওইটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট ছিল না। আসলে ওইটা প্রজেক্ট ছিল যে এইখানের বাম মনোভাবটাকে হচ্ছে নষ্ট করে ফেলতে হবে, যার প্রভাব আমরা আজকে দেখছি। আমি দুটো কথা বলছি। হুম। এক হচ্ছে যে ওই সময় 11 সালে উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, 250 জন সিপিআইএম কর্মী খুন হয়েছিলেন, 250। একজনও যদি গুলি চলার আগে, ট্রিগার টেপার আগে, সবাই তো বুকে গুলি খেয়েছেন, ট্রিগার টেপার আগে যদি বলে দিতেন যে আমি আর সিপিআইএম করি না, তাহলে হয়তো দুটো ট্রিগার হাত থেকে সরেও যেতে পারত। কিন্তু বামপন্থা এটাই, কেউ কিন্তু এই কথা মুখ ফুটে বলেনি। শাল্কু সোরেনের লাশটা আমরা ইনসাফ যাত্রা করেছিলাম ঝাড়গ্রামের ওই রাস্তা দিয়ে, পার্টি অফিসের সামনে আম বাগানটা, আম গাছের তলায় কমরেডরা দেখাচ্ছেন যে 7 দিন ধরে পচা গলা অবস্থায় লাশটা পড়েছিল, শুধু পাড়ার মধ্যে ওই ভয়টা তৈরি করার জন্যে যে বামপন্থী রাজনীতি করলে ওই রকম হতে হবে, পচা গলা লাশ। তারপরেও কিন্তু বামপন্থীরা সরে যায়নি ষড়যন্ত্রের কাছে। সেই সময় একটা ভোটের ফলাফল হয়েছে, কিন্তু বামপন্থীরা মাথা ঝুঁকিয়ে দেয়নি। আর 2 নম্বর কথা হচ্ছে যে ওই সময়ের আরএসএসের এই প্ল্যানটা কেন করা হয়েছিল আজকে তার আমরা এক্সিকিউশন দেখছি। এখন খুব ন্যারেটিভ নিয়ে কথা হয়, তো কোন ন্যারেটিভে ভোট হবে কি হবে। বামফ্রন্ট আমলের শেষ 10 বছর তুমি দেখো, তৃণমূলের অভিযোগ হচ্ছে বামপন্থীরা এত কারখানা বন্ধ করে দিয়েছে, হুম। প্রচুর হেডলাইন। বামপন্থীদের পাল্টা উত্তর ছিল আমরা হলদিয়া করেছি, বক্রেশ্বর করেছি, কাটোয়া করেছি, সেক্টর 5 করেছি, এই করেছি ওই করেছি ইত্যাদি। তাহলে ন্যারেটিভটা কী ছিল সেই সময় বাম আমলের সোশ্যাল সিস্টেমের ন্যারেটিভ কী ছিল? কাজ হবে কি হবে না, কারখানা হবে কি হবে না। তুমি জাম্প কাট করে এখন চলে এসো, এখন ন্যারেটিভটা হচ্ছে মন্দির হবে না মসজিদ হবে। এটাই আরএসএস সেদিন প্ল্যান করেছিল যে আমি পশ্চিমবাংলাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে কারখানা, কাজ, যন্ত্রণা, বেকারত্ব এইগুলো ন্যারেটিভে থাকবে না। তাহলে বামপন্থীদের তো ওইটাই চ্যালেঞ্জ আবার ওইদিকে ওটা ফেরানোর। ভোট মেশিনারির যে বারবার কথাটা ওঠে, সেখানেও তো একটা প্রশ্ন উঠে যায় যে ইটস অল অ্যাবাউট দ্য ফান্ডিং। একটা দল যারা স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে, সম্ভবত ইলেকট্রাল বন্ডের দ্বিতীয় অর্থবান দল হিসাবে উঠে এসেছিল কংগ্রেসের ওপরে, তৃণমূল কংগ্রেস। আর একটা দল যাদের কাছে স্বাভাবিকভাবেই অসম্ভব লেভেলের একটা মানিটারি পাওয়ার। এগুলো রিকভার করা সম্ভব? হ্যাঁ, কি বলছো, অসম্ভব কিচ্ছু নেই, অবশ্যই সম্ভব। তুমি ইনসাফ যাত্রা দেখেছো, 50 দিন ধরে ইনসাফ যাত্রায় আমাদের সাধারণ মানুষ যেভাবে ভালোবেসেছেন, এই ভালোবাসা কোথায় পাবো? রাত্রিবেলা যে কমরেডের বাড়িতে থেকেছি, দুপুরবেলা যার বাড়িতে খেয়েছি, যিনি একটু জল দিয়েছেন, মানে আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। যাই হোক, ব্যক্তিগত আবেগের বিষয় না। দক্ষিণ দিনাজপুরে কালিয়াগঞ্জ, এই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে সভা শেষ করে নেমেছি, আমার পরে আরেকজন বলবেন, তারপরে আবার আমরা হাঁটতে হাঁটতে দক্ষিণ দিনাজপুরে ঢুকবো। ওই দিন জাস্ট পিছনের দোকানটা একটা চা খেতে গেছি, যতগুলো চিড়ের প্যাকেট ঝোলানো ছিল পুরো ওই, ওটাকে কি মালা নাকি যেন এটা বলে, পুরো মালাটা ধরে একজন কমরেড নামিয়ে আমাদের হাতে দিয়ে দিলেন, বলছে আর কিছু নেই, এইটুকু দিতে পারি। তাহলে ওইটা কোনো ইলেকটোরাল বন্ডের থেকে ওই ইমোশনাল বন্ড অনেক 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 বেশি দাম, অনেকটা। বাংলা বাঁচাও যাত্রা তুমি দেখেছো, সাধারণ মানুষের ভালোবাসাটা এত করে কেন পেয়েছি? কারণ আমরা সাধারণ মানুষের চর্চাটা করেছি। ইলেকটোরাল বন্ডে ওরা অনেক টাকা নিয়েছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা নিয়ে কেউ কথা বলার প্রয়োজন বোধ করেন। ইলেকটোরাল বন্ডে প্রচুর টাকা পেয়েছেন, 100 দিনের কাজের টাকা কেন চুরি হলো সেটা নিয়ে কেউ কথা বলার প্রয়োজন বোধ করেননি, বিধানসভার ভেতরেও করেননি। তৃণমূল তো করবে না বোঝাই যায়। বিরোধী দলের বিধায়করা কি করছিলেন সেই প্রশ্ন তো সাধারণ মানুষ করবেন, যে আপনারা প্রধান বিরোধী দল হলেন, কি এমন করলেন, কি কাজটা যে গত 5 বছরে আপনারা বিধানসভার ভেতরে রেজ করেছেন? তৃণমূল রেজ করবে না তো আমরা জানি। তারা শুধুমাত্র নিজেদের কাটমানি, নিজেদের ভবিষ্যৎ, তার বাড়ি গাড়ি সংসার। এখন তো মাহেশের রথ কি, ওখানে গঙ্গার ঘাট কি, সায়েন্স সিটি কি, ভিক্টোরিয়ার থেকে তো এখন লোকে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতাদের বাড়িই দেখতে যায়।
পানিহাটিতে আমিও তো কয়েকজন কাউন্সিলরের বাড়ি যা দেখে নিলাম, ওইটা জাস্ট বাড়িটাকে এরকম তুলে নিয়ে গিয়ে দীঘার সি বিচে ফেলে দিলে যেরকম হয় ওই রকম। ফলে এইটা একটা টাইপ যে আমি একটু করে কমবে নেব। হুম আর তার উল্টো দিকের টাইপটা হচ্ছে বামপন্থীরা। আমরা এই কারণে বিধানসভার ভেতরে যেতে চাই যে আমরা ওই কথাগুলো বলতে পারবো যেগুলো আমরা এতদিন রাস্তায় বলেছি। হুম সেগুলো বিধানসভার ভেতরে বলতে পারলে তবেই আইন প্রণয়ন হবে, যেটা আমরা ইশতেহারে বলেছি যে ভাতা আপনি যা পান সেটা কোনোটা আইন করে পান না, ওটা আসলে ইচ্ছার ওপর, মর্জির ওপর নির্ভর করে আপনি পাচ্ছেন। বামপন্থীরা ক্ষমতায় এলে ওই ভাতা আপনার আইন করে দেওয়া হবে, যে সারা জীবন অন্য কোনো সরকার এলেও যাতে ওই ভাতা বন্ধ না করতে পারে। এইটা ফলে দৃষ্টিভঙ্গিতে ফারাক আছে। হুম করতনদা, এবার একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে বিভিন্ন পরিচিত নাম বিভিন্ন সিটে লড়ছেন। সিপিআইএম সেরকম দল নয় যেখানে অন্তর্কলহটা খুব বেশি বাইরে আসে, আবার একদম যে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আসে না তাও নয়। সব দলেই একটা থাকে, সেটা সিপিআইএমেও আছে। এই যে ধরো একটা কলকাতার মানুষকে পানিহাটিতে টিকিট দেওয়া, বা কুলটির মেয়েকে উত্তরপাড়ায় টিকিট দেওয়া, কিংবা বালির মানুষকে উত্তর দমদমে টিকিট দেওয়া, এই যে ডিস্ট্রিবিউশন অফ টিকিট, এটা মনে হয় না যে কোথাও গিয়ে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে বা আমি আবার হচ্ছে? আবার ওই ন্যারেটিভে ফিরে যাই। বাম আমলে যে ন্যারেটিভ চলতো, যেটা চলা প্রয়োজন ছিল, তাতে কিন্তু মানুষ দেখতেন যে এই লোকটাকে আমি ভোট দেবো, এ আমার কি কাজ করে দেবো তো আগামী 5 বছরে, হুম সেই কাজ হবে কি না। তৃণমূল আসার পর চালু হলো ন্যারেটিভ চেঞ্জ হতে হতে আরএসএসের নির্দেশে, কে বহিরাগত, কে ভূমিপুত্র, কে অমুক, কে তমুক ইত্যাদি। হুম এই কথা তৃণমূল বিজেপি ওখানে প্রচারে বলছেন, এই বহিরাগত অমুক তমুক ইত্যাদি। তা আমার কথা হচ্ছে যে ধরুন এইটা পানিহাটিতে দাঁড়িয়ে রয়েছি সাপোজ, হুম তাহলে ওইখানে দাঁড়িয়ে রয়েছি, যে সাংসদ ভদ্রলোক আছেন তার বাড়ি লেক গার্ডেন্সে, তিনি পানিহাটির এলাকায় সাংসদ, তিনি খড়দায় সাংসদ, তাহলে তিনি বহিরাগত না অন্তর্গত আমি জানি না। পানিহাটির দুপাশের দুটো সিট, এক পাশে কামারহাটি, এক পাশে উত্তর দমদম, দুই বিদায়ী বিধায়ক, একজনের বাড়ি ভবানীপুর, আরেকজনের বাড়ি বালিগঞ্জ, আরেক পাশে খড়দা, বিদায়ী বিধায়কের বাড়ি ভবানীপুরে। তাহলে এইগুলো কি বহিরাগত অন্তর্গতর মধ্যে পড়ে কিনা আমি জানি না। হুম যাকে ভোট দেবো সে কাজ করতে পারবে কিনা। পানিহাটির বিদায়ী বিধায়ক, তিনি সবচেয়ে বেশি তার নাম ছড়িয়েছে লাশ চুরি করে পুড়িয়ে দেওয়ার ঘটনায়। পানিহাটির মানুষের কাছে, গোটা বাংলার মানুষের কাছে এটা তো গর্বের নয়, লজ্জার। তাহলে সেই লজ্জার হাত থেকে পানিহাটিকে বাঁচাতে হবে। উত্তরপাড়ার বিধায়ক, তাকে শেষ কবে উত্তরপাড়ার মানুষ কাজে দেখেছেন, সেটা তো মানে খুব হাতে গোনা এরকম লোক পাওয়া যাবে যারা এটা বলতে পারবেন যে আমরা দেখলাম বিধায়ক এই কাজটা করছেন। হুম ফলে এই রকম বিধায়ক নির্বাচিত হওয়ার থেকে কাজের, যারা কাজ করতে পারবে যারা, তাদেরই বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া উচিত, যাদেরকে মানুষ দীর্ঘদিন রাস্তায় লড়াই করতে দেখেছেন। হুম বিধানসভার বাইরে থেকে যারা এই দাবি ছিনিয়ে আনতে পেরেছে বামপন্থীদের দাবির ভিত্তিতে। আমি তোমাকে বলি যে পিএসসিতে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে, পিএসসিতে আইসিডিএসের পরীক্ষা হয়েছে বামপন্থীদের লড়াইয়ের ভিত্তিতে। রেলের শেষ জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পরীক্ষাটা 2019-এ হয়েছিল, সেটা বামপন্থীদের লড়াইয়ের ভিত্তিতে হয়েছিল, রাস্তার লড়াইয়ের ভিত্তিতে। ফলে এই ধরনের লড়াই যারা করতে পেরেছে, এই যে সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়েছেন, এই যে খবর বেরোলো, তারপর তিনি বোধহয় এখন আবার বোধহয় অ্যাবসকন্ডিং বা এরকম কিছু একটা আছেন, ওই যে প্রশান্ত বর্মন। এই লড়াই দীর্ঘদিন বামপন্থীরা করেছে পিএসসি অফিসের সামনে দাঁড়িয়ে। ফলে যারা বিধানসভার বাইরে থেকে এই লড়াই করে মানুষকে তার অধিকার আদায়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, ফলে স্বাভাবিকভাবেই মানুষ ভরসা করবেন যে এরা বিধানসভার ভেতরে গেলে আরও একটু বাড়তি দায়িত্ব নিয়ে পারবে, কারণ তার হাতে আরও কিছু বাড়তি অধিকার থাকবে কাজ করার। হুম এটাই তো সহজ জিনিস। তুমি পানিহাটিতে জিতলে কি কি করতে চাও? প্রথম, পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টার। এত বড় একটা বিরাট জনপদ, 500 বছর আগের ইতিহাস আছে এখানে। চৈতন্যদেবের শিষ্য যারা, তারা এখানে দণ্ড মহোৎসব করেছিলেন। সেই সময় জাত ধর্মের বেড়া ভেঙে সব মানুষকে একই পংক্তিতে বসিয়ে খাওয়ানো, সেই ঐতিহ্যের পানিহাটি এটা। বেগম রোকেয়ার শয়ান আছে এখানে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্বপ্নের বেঙ্গল কেমিক্যাল আছে। সেই পানিহাটিতে একটা 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জলের কোনো প্রকল্প নেই। বাম আমলে তৈরি হওয়ার কথা ছিল, তারপর সাংসদ বদলে গেলেন, তারপরের সাংসদ আজ অবধি কিছু করতে পারেনি, সেইটা করতে হবে। বিখ্যাত স্কুল পানিহাটিতে রয়েছে অনেকগুলো, এখন তাতে সরকারি স্কুলগুলোতে মাধ্যমিক দিচ্ছে 10, 12, 15 জন করে। এই ভরসাটা ফেরাতে হবে যে সরকারি স্কুলে পড়াশোনা হয়। হুম পানিহাটি কলেজ বাম আমলের শেষ বছরে স্টুডেন্ট ছিল 1890, এখন 480। কোথায় যাচ্ছে এরা? সরকারের তো কোনো খোঁজ নেই, বিরোধী দলেরও খোঁজ নেই।
পানিহাটি জুড়ে জঞ্জাল, জমা জলের সমস্যা, সেইটা পুরসভাকে চাপ দিয়ে, প্রয়োজনে হচ্ছে যে মানুষকে সাথে নিয়ে পুরসভাকে চাপ দিয়ে সেই কাজ করাতে হবে। বাম আমলে একটা মাতৃসদন হয়েছিল, মা ও শিশুর যথাযথ ব্যবস্থার জন্যে সরকারি মাতৃসদন। সেটা এখন পোড়ো বাড়ি হয়ে আছে, কোনোদিন তুমি ঘোলার দিকে গেলে দেখবে পোড়ো বাড়ি হয়ে আছে, সামনে জঞ্জালের স্তূপ। আর এইটা তৃণমূলের সরকার প্রাইভেট পাবলিক পার্টনারশিপে ছেড়ে দিয়েছে, মানে তোমার পয়সা থাকলে তোমার কাজ হবে, না হলে কাজ হবে না। ওইটাকে আবার সরকারি উদ্যোগে ফেরাতে হবে। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের অন্তর্গত যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তার মধ্যে কোনটায় ডাক্তার বসেন আর কোনটায় বসেন না, ওটা কার্যত ইকিরমিকির চামচিকিরের মতো করে ঠিক করতে হয়। রোজ ডাক্তার পাওয়া যায় না সবকটা স্বাস্থ্যকেন্দ্রে, কাউকে কাউকে খড়দাতে এদিকে ওদিকে দৌড়ে যেতে হয়, আর রেফার তো আছেই। এই ব্যবস্থাগুলোকে বদলাতে হবে, পানিহাটি বদলাতে হবে। এবং আতঙ্ক, এই পানিহাটিতে তৃণমূলের কাউন্সিলর গুলিতে খুন হয়েছেন। কেন খুন হলেন তার তদন্ত কি হলো জানা যায়নি। এই পানিহাটিতে তৃণমূলের নেতারা মব লিঞ্চিংয়ে অভিযুক্ত, লোয়ার কোর্টে সাজাপ্রাপ্ত, হাইকোর্ট থেকে জামিন নিয়ে এখন তৃণমূলের প্রার্থীর হয়ে মিটিং মিছিল করছেন। মানুষ এই রকম একটা লোককে রাস্তায় দেখলে আতঙ্কে থাকবে না শান্তিতে থাকবে? ওই আতঙ্কের পরিবেশটা বদলাতে হবে পানিহাটিতে। পানিহাটির যে ভোট মেশিনারি, কারণ ভোটের দিনও তো ভোট করানোর একটা ব্যাপার থাকে। এই যে যে মানুষগুলোর কথা তুমি বলছিলে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষের মতামতটা দমিয়ে দিয়ে একটা অন্য মেশিনারি দিয়ে ভোট জিতে চলে যাচ্ছে, যারা বাহুবলী দলে, যে দলে যত বেশি বাহুবলী আছে তত। তুমি আশাবাদী যে এবারে ভোট ফ্রেশ হবে? যখন আমরা ইনসাফ যাত্রার মিছিল শুরু করেছিলাম তখন আমরা ভাবিনি যে ব্রিগেডে এত লোক হবে, কিন্তু আমরা মানুষ বুনতে 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 গেছিলাম বলে ব্রিগেডে অত লোক হয়েছিল। সেদিন কিন্তু কোনো বাইক বাহিনীকে খুঁজে পাওয়া যায়নি কোথাও। যখন রাত দখল হয়েছিল তখন কোনো সিন্ডিকেটের বাহিনীকে রাস্তায় খুঁজে পাওয়া যায়নি। ফলে মানুষ যদি একবার ডিসাইড করে নেন যে আমাদের এইটা করতে হবে, তখন আসলে কোনো বাহিনীকে খুঁজে পাওয়া যাবে না। আর যে বাহিনীর কথা বলছি, সেই বাহিনীর লোকজনও রাস্তায় যাতায়াতের পথে, দাদা বেশি কথা তো বলতে পারছে না কারণ সে নানান যন্ত্রণার মধ্যে রয়েছে, যে টোটোতে তৃণমূলের ঝান্ডা উঠছে হুম। তারা যাওয়ার সময় চোখের ইশারায় কথা বলে যাচ্ছেন, যে বাইক বাহিনী লরির গাড়িটা নিয়ে যাচ্ছে তারা যাওয়ার সময় চোখের ইশারায় কথা বলে যাচ্ছে। ফলে মানুষ বুঝতে পারছেন যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। এতদিন ভোটে নেতাদের দম বন্ধ হতো, দল বদল হতো, এখন কার্যত এই ভোট প্রক্রিয়ায় মানুষের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ফলে মানুষ পরিবর্তন চাইছেন, বামপন্থীদের পক্ষে। তৃণমূলকে ভোট দিয়েছেন, যন্ত্রণা সহ্য করেছেন, তৃণমূলের বিপক্ষে বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপি যত ভোট পেয়েছে তত তৃণমূল সরকারে থেকেছে, নেতারা জামিন পেয়েছেন, সম্পত্তি বেড়েছে। ওইসব বেরোচ্ছে না, 5 বছরে কত সম্পত্তি বাড়লো, 375 গুণ। 375 টাকা লোকের রোজগার হচ্ছে না একদিনে, 375 গুণ, 400 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। সেই মানুষের চোখের ইশারার ওপরই আমরা ভরসা করছি। তুমি একটা ইমোশনাল মুহূর্তের কথা বলছিলে। রাজনীতি করতে গিয়ে অনেকেই বলে যে ইমোশন কম থাকলে হয়তো পলিটিশিয়ানদের জন্য সেটা ভালো। তো এই যে তুমি বললে যে আমি ইমোশনাল, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, মনে হয় না যে এটা তোমার পলিটিক্যাল কেরিয়ারে নেগেটিভ এফেক্ট ফেলতে পারে? না না, বামপন্থী রাজনীতিতে তো আবেগ থাকেই, কিন্তু একটা জিনিস যেটা নেতৃত্ব বলেছেন, যে ব্যক্তির আবেগ সেটা জনগণের আবেগের থেকে বেশি গুরুত্ব পেয়ে যাবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। জনগণের আবেগ সেইটাকেই গুরুত্ব দিয়ে যেতে হবে। হুম। কারণ আমি আসলে নিজের কেরিয়ার বানানোর জন্য রাজনীতিতে আসিনি। এই কথাটা আরও বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেছি। এটা ঠিক সেই কনটেক্সটে না যে আমরা আন্দোলনের নেতা হওয়ার জন্যে কোনো আন্দোলন শুরু করিনি কখনো। মানুষের দাবি অনুযায়ী ওই আন্দোলন হয়েছে। ফলে মানুষের আবেগ, মানুষের চাহিদা, তাকে গুরুত্ব দিয়েই আমাদের যেতে হবে। আর যেদিন মানুষের আবেগে আমাদের গায়েও কাটা দেবে, আমরা বুঝবো যে এই যে সম্পৃক্ত হওয়ার কাজ, সেইটা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি। কলতার দাস, সিপিআইএম এর বলা হচ্ছে একটা নতুন জেনারেশন, নতুন মুখ এসছে। সেই মুখগুলোর মধ্যে তোমাকেও কাউন্ট করা হয়, খুব স্বাভাবিকভাবেই কাউন্ট করা হয়। তোমার কোথাও কি মনে হয় না যে এই যে মিডিয়া অ্যাটেনশন এবং আহ, এই যে প্রিভিলেজটা তোমরা পাচ্ছ, সেটাকে ব্যবহার করে আগামী ভোটগুলো হোক বা বিগত ভোটগুলো হোক,
সেখানে আরেকটু বেটার রেজাল্ট করা সম্ভব ছিল? দেখো, সিপিআইএমই একমাত্র যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে নতুন লিডারশিপ সাপ্লাই দিয়েছে। প্রমোদ কিন্তু দাশগুপ্ত এককালে তো যখন একটু বৃদ্ধতন্ত্রের একটা অভিযোগ এসেছিল। যখন প্রমোদ দাশগুপ্ত ছিলেন তখন বুদ্ধবাবু, শ্যামলবাবু, সুভাষবাবু সেই সময়ের ছিলেন। তার আরেকটু পরে সেলিমদা, সুজনদারা ছিলেন। তাদের পরে আরও জেনারেশন এসছে, তারপরে মীনাক্ষীরা এসছে, সৃজনরা এসছে। তারপরের জেনারেশনও কার্যত তৈরি। এখন এসএফআই ডিওএফআই লিডারশিপ যারা, তারা তো তারও পরের জেনারেশন। মীনাক্ষী, সৃজন তো আর এখন ছাত্র যুব লিডারশিপে নেই, তারপরের জেনারেশনও তৈরি হয়ে গেছে। ফলে এই প্রজন্মান্তরটা বামপন্থী রাজনীতির খুব স্বাভাবিক জিনিস। তুমি বৃদ্ধতন্ত্রের কথা বললে, একটা খালি ছোট্ট গল্প বলি, সময় যদি থাকে। একটা নামী পত্রিকা, সে 21-এর বিধানসভা ভোটে এই বৃদ্ধতন্ত্র, পাকাচুল নিয়ে অনেক কথা বললো বামপন্থী। বলতেই পারেন, যে কারোর অধিকার আছে। তো তারপরে কয়েক মাস পর পুরসভা নির্বাচন হলো কলকাতায়। 22, 23, 25 বছর বয়সী ছেলেমেয়েরা সব ক্যান্ডিডেট হলো। এখনও তাদের নামগুলো মুখস্থ রয়েছে। সেই সময় তাদের নিয়ে খুব খবর হলো। সেই পত্রিকা যারা বৃদ্ধতন্ত্র নিয়ে এই কথা বলেছিল, তারা বললো যে বৃদ্ধরা সব পালিয়ে গেছে, সব বাচ্চাদেরকে ময়দানে ছেড়ে দিয়ে চলে গেল। ফলে সেদিন থেকে বুঝেছিলাম যে এই ধরনের কাজ হচ্ছে যে আগে সিদ্ধান্ত করে রাখা আছে যে সিপিআইএমকে একটু গাল দিতে হবে, পরে তার ফর্মুলেশন সাজানো হয় যে বৃদ্ধতন্ত্র নিয়ে গাল দেবো না অল্প বয়স নিয়ে গাল দেবো। বিজেপি বলতেই চোখের সামনে যে দুটো মুখ মনে পড়ে, তারা কি বৃদ্ধ নন, হয়ে ওঠেননি এখনো? তৃণমূল দলটা তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার অল ইন্ডিয়া চেয়ারপারসন এবং রাজ্য সভাপতির পদে কোনো রদবদল হয়নি। তারা কি 98তেও যা ছিলেন 2026-ও তাই আছেন? বৃদ্ধ হননি? সুমনের গান শোনেননি? তাহলে এইটা বামেদের নিয়ে কথা হয়, কারণ বামেদের নতুন প্রজন্মকে আসলে কিছু বলার নেই তো। না, কিন্তু তারাও তো বলছে যে আমরা নাম্বার 2 এমন একটা বয়সের মানুষকে তুলে এসেছি, সেও তোমাদের জেনারেশনেরই একজন তৃণমূলের ক্ষেত্রে। অভিষেক বাবু খুবই ভিআইপি সাংসদ, এখন তৃণমূলের নাম্বার 2। অভিষেক বাবু কিন্তু কোনো লড়াই করে রাজনীতিতে ওঠেননি। অভিষেক বাবুকে রাস্তায় কোনো আন্দোলন ইত্যাদি করতে হয়নি, পুলিশের মার খেতে হয়নি, যন্ত্রণা সহ্য করতে হয়নি, স্লোগান তুলতে হয়নি। রাজনীতিতে যেভাবে আমরা ম্যাচিওর্ড হই, রাজনীতিতে যেভাবে আমাদের অভিজ্ঞতা লাভ হয়, অভিষেকবাবুকে সেসব কিচ্ছু করতে হয়নি। নেতা হয়ে গেছেন, তার ব্যাপার। আমি খুব একটা ব্যক্তি নিয়ে কথা বলবো না, কিন্তু যখন প্রসঙ্গটা উঠলই, রাজনীতিতে যে যে অভিযোগ বলবো না, যে যে প্রসঙ্গগুলো তোমরা তুললে, হতে পারে সেটা ঠিক, কিন্তু এটাও তো ঠিক হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াই করার প্রয়োজন পড়েনি, তার কারণ তার পিসি লড়ে ক্ষমতায় চলে এসেছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি যে সিটে লড়েছেন সেখানে 7 লক্ষ লিডে জিতেছেন, এবং বামপন্থী যে ক্যান্ডিডেট ছিল তাকেই তিনি নিয়ে নিয়েছেন। এটাও তো একটা পলিটিক্যাল ম্যাচিউরিটি। এইটা বললে আসলে পলিটিক্যাল ম্যাচুরিটি শব্দটা তুমি বললে, এটা অমিত শাহ যদি করতেন তাহলে বলা হতো চাণক্য। অমিত মানে শাহ আমি যেখানে, আমি বলছি রাজনীতি এবং কূটনীতি একসাথে মিলে অমিত আছে। শাহ যেখানে এই করতে গেছিলেন তাকে বলা হতো চাণক্য। চাণক্য শুনলে হয়তো সুইসাইড করে ফেলতেন যে বাবা আমি কি কারণে বিখ্যাত হলাম, আর এখন এরা পয়সা দিয়ে লোক কিনছে, ওইটার নাম হয়ে গেল চাণক্য। এইটা খুব ক্রেডিট। আমি একটা লোককে কিনে নিলাম, আমি আমার মতাদর্শ দিয়ে 5টা লোককে জয় করে আনতে পারবো, তবে তো আমাদের ক্রেডিট, তবে তো আমার ভাবনা, আমার মতাদর্শ একটা ক্রেডিটের জায়গায় যাবে যে আমি আমাদের মতাদর্শ দিয়ে 5টা লোককে আমাদের পক্ষে এনে দাঁড় করাতে পেরেছি। আমি একে তুললাম, আমি ওকে তুললাম, কিসের ক্রেডিট? যে শুভেন্দু অধিকারীর ভিডিও বিজেপির অফিসে ছড়াতো, বিটিপি সেগুলো কোথায় কোথায় সব এলইডি স্ক্রিন প্রিন্ট করে দেখিয়েছিল নারদায় টাকা খাচ্ছেন, সেই ভিডিও ডিলিট করে দিল কেন? এত যদি ক্রেডিট হয়। হিমন্ত বিশ্ব শর্মা এখন নতুন মাস্টার মাইন্ড হয়েছেন ভাগের রাজনীতি, হিংসা ছড়ানোর জন্যে। সেই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিজেপির নেতারা কি অভিযোগ করতো পুরনো ভিডিওতে নেই? তোমার কাছেও আছে, আমাদের কাছেও আছে। তাহলে সেই হিমন্ত বিশ্ব শর্মা এখন বিরাট নেতা হয়ে গেলেন বিজেপিতে এসে, দুর্নীতি ফুর্নীতি সব সাফ। কয়েকদিন করে ভালো মোবাইল ঘাঁটতে পারছি না প্রচারের ইয়ের জন্যে, কোথায় একটা দেখছিলাম কোন এক বিজেপির নেত্রী দুপুর 3টেয় কংগ্রেস জয়েন করেছেন, 3:30 ইডি ফোন করেছে, 4টেয় আবার বিজেপি জয়েন করে গেছে। এইটাকে চাণক্য নীতি বলবো? এতে সাধারণ মানুষের রাজনীতির ওপর শুধু খারাপ ধারণা তৈরি হয় তা নয়, ওরা ওইটা ভেবে নেন যে ও যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, তাহলে বাবা আমি আমার ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল যাই বানাই, রাজনীতিবিদ বানাতে দেবো না। এবং রাজনীতির পাঁকে যারা করে কমে খাচ্ছে, ওরাও আসলে ওইটাই চায় যে ভালো উকিল হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সুবোধ বালক হও, রাজনীতিতে এসো না, তাহলে আমাদের এখানের যে
কাটমানির সিস্টেমটা আছে, পিরামিডে ওপর থেকে নিচ অবধি যা ভাগাভাগি আছে, সেইটা খান খান হয়ে যাবে। আমরা তো ওইটা খান খান করতেই চাই। আমি যখন বিভিন্ন সিপিআইএম সমর্থক বা তাদের সাথে কথা হয়, কারণ বহু দলের, প্রায় সব দলের সমর্থকদের সাথেই কথা হয়, তা অভয়া আন্দোলনের সময় অরিজিৎ সিং অন্য একটা প্রসঙ্গে একটা গান, মানে ওই প্রসঙ্গে একটা গান লিখেছিলেন, আর কবে বলে। সিপিএম এর সমর্থকদের মনেও কিন্তু একটা প্রশ্ন যে আর কবে সিপিএম আসবে, তুমি কি সিপিএম তো মনে করো? আছেই, আসবে কেন? সিপিআইএম তো আছেই। সিপিআইএম চর্চাতে আছে বলে আসলে মীনাক্ষীকে নিয়ে নোংরা মিম বানাতে হয়। সিপিআইএম চর্চায় আছে বলে মোহাম্মদ সেলিম কি খাবেন কি খাবেন না এইটা নিয়ে বাজারে ইচ্ছাকৃত তর্ক তৈরি করতে হয়। কারণ সিপিআইএম যে ধারণা বাজারে ছড়াচ্ছে, সিপিআইএম যে ভাবনার কথা মানুষকে বলছে, সেইটা সম্পর্কে মানুষ আকৃষ্ট হয়ে গেলে বিপদ হবে জেনে 4-5টা নাম বাজারে ছড়িয়ে দিতে হয় যে ওরা তৃণমূলে যাবে বলে। এইগুলো সিপিআইএম না থাকলে হতো না। এবার হ্যাঁ, তুমি এর পরের প্রশ্ন করবে যে আছে তো বটে, বিধানসভায় কবে যাবে? আমি বলছি চৌঠামের পর। অনেক শুভেচ্ছা রইল। আশা করি চৌঠমের পর আবার গল্প হবে তোমার নিশ্চয়ই। সাথে। তুমি পানিহাটিতে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আজকে আমাদেরকে এতটা সময় দিলে, এতটা আড্ডা দিলে আমাদের সাথে, এটার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। তবে আমার মনে হয় যে এই ব্যস্ততার দুপুরে, আজকে নববর্ষের দুপুরে আড্ডাটা খুব একটা মন্দ দারুণ হলো না। কেটেছে। থ্যাংক ইউ সো মাচ কলতান্দা, আবার দেখা হবে আমার সকলকে সাথে। নমস্কার।